তানিয়া ওয়াহাব বাংলাদেশের একজন সফল নারী উদ্যোক্তা। তিনি চামড়া শিল্প নিয়ে কাজ করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চামড়া টেকনোলজির উপরে পড়ালেখা করেন এবং পরে ব্র্যাক থেকে সেটার উপর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশের কারিগর ব্র্যান্ডের ম্যানেজিং পার্টনার এবং লেদার কেভের সিইও হিসেবে কাজ করছেন। তার তৈরি পণ্যতে, তার কোম্পানিতে, তার প্রতিষ্ঠানে চামড়া, পাট এবং বিভিন্ন উপকরণ দিয়ে ব্যাগ, জুতো, চাবির রিং, ওয়ালেট এগুলো তৈরি হয়। তিনি এই পণ্যগুলো দেশের বাজার ছাড়িয়েও, দেশের গণ্ডি পেরিয়েও তিনি বিশ্ববাজারে সেগুলো পৌঁছে দিচ্ছেন, রপ্তানি করছেন আমাদের বাংলাদেশি পণ্য এবং বৈদেশিক মুদ্রা অর্জনে দারুণ একটা ভূমিকা রাখছেন। তো আমাদের নারীরা কোথায় কোথায় না চলে যাচ্ছেন। তারা মহাকাশ থেকে মাটিতে সর্বক্ষেত্রে তাদের বিচরণ এবং সর্বক্ষেত্রেই তারা সফল। ঠিক তেমনি আজকে আমাদের যে আপু আছেন, আমাদের যিনি অতিথি, তিনিও একজন সফল নারী উদ্যোক্তা। আমরা তার জানা অজানা অনেক কথা জানবো। আমাদের পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আজকের অতিথি সাজিয়া রহমান আপু। দেখতে শুনতে বেশ সুন্দর, খুব মিষ্টি এবং কথা বলেন খুব সুন্দর করে। আপনারা কিন্তু সঙ্গেই থাকবেন। শুধু দর্শক, দৈনিক কালের সমাজ এবং 21শে সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তার সফলতার গল্পে আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। রোমানা শিকদার এবং আমার সঙ্গে আছেন সাজিয়া রহমান আপু। তার সম্পর্কে অনেক অনেক কথা জানবো তার মুখ থেকেই। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনার নাম এবং কি কি নিয়ে কাজ করছেন একটু দর্শকদের বলবেন। আসসালামু আলাইকুম, আমি সাজিয়া রহমান। আমি কাজ করছি স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং নিয়ে। আমার এখানে হচ্ছে কম্পিউটার, মেডিকেল টেকনোলজি এবং কারিগরি সেক্টর নিয়ে আমি কাজ করছি। এগুলি হচ্ছে আমি ট্রেনিং দিচ্ছি, ট্রেনিং দিয়ে উদ্যোক্তা তৈরি করছি এবং পাশাপাশি হচ্ছে আমি পণ্য তৈরি করছি। চমৎকার চমৎকার। আপু, আপনার হচ্ছে জন্ম এবং বেড়ে ওঠা কোথায়? আমার জন্ম হচ্ছে ঢাকার ফকিরেরপুলে, ওইখানকার আমরা স্থানীয়। ওইখানে আমার জন্ম এবং বেড়ে ওঠাও ওইখানে থেকেই আমি পড়াশোনা করি এবং আমার দাদার বাড়ি, নানা বাড়ি সবই ওইখানকার আমি স্থায়ী বাসিন্দা। আচ্ছা আচ্ছা, চমৎকার। আপু, ছোটবেলায় কি আপনার মনে হতো যে আমার নিজস্ব একটা আইডেন্টিটি দরকার, সবাই আমাকে সাজিয়া রহমান এই নামেই চিনবে, মানে এরকম কি কোনো ব্যাপার ছিল আপনার মধ্যে? হ্যাঁ, আমার ভিতরে একদম ছোটবেলা থেকেই হচ্ছে উদ্যোক্তা শব্দটা তখন চিনতাম না বা বুঝতাম না, কিন্তু ছোটবেলা থেকে মনে হতো যে আমাকে সবাই আমার নামে চিনবে, আমার নামে পরিচিত হব আমি। আর আমাকে যাতে সাজিয়া রহমান নামটা বললে 8-10 জনের ভিতরে একজন যাতে আমি থাকি, আল্লাহর রহমতে সেটা এখন হতে পেরেছি। চমৎকার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপু, আপনি হচ্ছে কত সাল থেকে আপনি চিন্তা করলেন যে আমি হচ্ছে এরকম স্কিল ডেভেলপ নিয়ে কাজ করব? এটা কত সাল থেকে? এটা হচ্ছে আমার 2006 সাল থেকে। আমার হচ্ছে তখন আমি জাস্ট হচ্ছে চিন্তা ভাবনা করেছি যে আমি হচ্ছে উদ্যোক্তা হব বা আমি কিছু একটা নিয়ে কাজ করব। তো 2006 থেকেই আমার শুরু। আচ্ছা, ধরেন আমরা নারীরা সবসময় দেখা গিয়েছে যে নারীরা বেশিরভাগ সময় যেটা করে যে তৈরি খাবার, হোমমেড খাবার বা হচ্ছে ক্লদিং নিয়ে বা হচ্ছে হ্যান্ড ক্রাফটিং যেটা বলে, ওগুলো ক্রাফটিং বা হস্তশিল্প এই টাইপের জিনিস নিয়ে। মানে আপনি একদম ডিফারেন্ট, একদম মানে এটা সহসাই শোনা যায় না যে স্কিল ডেভেলপমেন্ট, মানে এই বিষয়টা যদি মানে কেন মনে হলো বা মানে কই থেকে আপনার মনে হলো যে আমি এটা নিয়ে কাজ করব, এটা একটু যদি বলতেন। আচ্ছা, তো আমি হচ্ছে এমবিবিএস স্টুডেন্ট ছিলাম। আমার হচ্ছে এমবিবিএস পড়া হয়নি, তো আমি 1 বছর পড়েছি। পড়ার পরে আমার ফ্যামিলিগত কারণ কিছু ছিল, বিয়ে হয়ে গিয়েছে, তো নানান কারণে হচ্ছে আমার হয়নি। তো তখন আমি ভাবলাম যে আমি ডাক্তার হতে পারবো না, তো কি হয়েছে, তো আমি কি করতে পারি যেটাতে আমি আমার নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে পারবো। তো তখন আমি দেখলাম যে আমি তো কম্পিউটার জানি এবং ওই সময়টা আমি হচ্ছে মেডিকেলে যখন পড়তাম তখন পড়ার পাশাপাশি আমি একটা পার্ট টাইম হচ্ছে ট্রেনার হিসেবে কাজ করেছি। তো তখন থেকে আমার তখন ওইখানে আমাকে সবসময় বলতো যে আমি আবার ওইখানকারই স্টুডেন্ট ছিলাম, ওইখানে আমি কম্পিউটার শিখে আমি আবার শিখাতাম। তো তখন ওইখানকার যে ওনার ছিল
বা চেয়ারম্যান ছিল, সে আমাকে সবসময় বলতো যে তুমি তো তোমার ভিতর তো এই জিনিসটা ভালো কাজ করে, তুমি আমাদের ট্রেনার হও। তো ট্রেনার হওয়ার পরে সে আমাকে সবসময় বলতো যে তুমি নিজেই তো একটা প্রতিষ্ঠান চালাতে পারবা। বাহ। তো আমি আবার অনেক কিছু কাজ পারতাম, কম্পিউটারও পারতাম, কম্পিউটারের পাশাপাশি আরো অন্য কাজগুলিও পারতাম। তো তখন আমি ওইখানে আবার ওই কোর্সগুলি চালু করেছিলাম ওনার প্রতিষ্ঠানে। তো তখন থেকে মানে আমি প্রথমে হচ্ছে ট্রেনার হিসেবে কাজ করি, কম্পিউটার আচ্ছা। ট্রেনার ছিলাম। তারপর হচ্ছে আস্তে আস্তে হচ্ছে আমার এই উদ্যোক্তা হয়ে ওঠার গল্প। তারপর তো বিয়ে হলো, বিয়ের পরে তারপর সবকিছু মিলিয়ে যে আমার একটা আইডেন্টি করার দরকার, আমার নিজের মানে আমি চাকরি করব না, চাকরির বিষয়টা হচ্ছে আমার ভিতরে তখন যাচ্ছিল না। আচ্ছা আচ্ছা। তো আমার তখন মনে হলো যে আমি নিজে একটা কিছু করি, চমৎকার। তারপর আমার প্রতিষ্ঠানটা একজন দেওয়া। এমবিবিএস পড়াকালীন সময়ে তার পড়াটা থেমে যায়, তারপরেও কিন্তু তিনি থেমে থাকেননি। হয়তো পড়াটা থেমে গিয়েছে, কিন্তু তিনি কিন্তু থেমে থাকেননি। তিনি 2006 থেকেই মানুষকে তাদের স্কিলকে আরো ডেভেলপ কিভাবে করা যায়, তাদেরকে আরো কিভাবে দক্ষ করা যায়, সেই বিষয়ে আপু কিন্তু তখন থেকে ট্রেনিং দিচ্ছেন। তিনি একদিকে যেমন কম্পিউটার শিখতেন, ঠিক একাধারে মানে একত্রেই তিনি হচ্ছে কম্পিউটার ট্রেনিংও দিতেন। চমৎকার। এরকম ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আসলে তো আমরা বুঝতেই পারছি, তিনি যখন এমবিবিএস পড়ছিলেন আমাদের বোঝাই উচিত যে আপু খুবই ব্রিলিয়ান্ট। তো তারই স্বাক্ষর রেখেছেন, তিনি এখন চমৎকার একজন সফল নারী উদ্যোক্তা। আপু একটু এবার বলবেন যে আপনার যে স্কিল, আপনার যে ডেভেলপমেন্টে যে প্রফেশন আছেন, এখানে আপনার কি কি স্কিলের উপর জোর দেওয়া হয়? এখানে হচ্ছে কম্পিউটার একদম অফিস কোর্স থেকে শুরু করে আমরা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, এখন তো এআই কোর্সগুলিও চালু করেছি। তারপর হচ্ছে 4 বছর 3 বছর 4 বছরের যে ডিপ্লোমা কোর্সগুলি আছে সেগুলিও হচ্ছে আমাদের এখানে চালু আছে। আর হচ্ছে ডিপ্লোমা কলেজও আছে আমার, যেটা হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে আমি করাচ্ছি। আর এছাড়া হচ্ছে আমার এখন রিসেন্টলি আমার এনএসডিএ, যেটা প্রধানমন্ত্রী কার্যালয়ের আন্ডারে, তো ওইখান থেকে আমি অনুমোদন নিয়ে হচ্ছে আমি এই কাজগুলি করাচ্ছি। প্লাস হচ্ছে আমার মেডিকেল টেকনোলজি কোর্স, যেহেতু আমার মেডিকেলে আমি স্টুডেন্ট ছিলাম, তো ওইটার প্রতি আমার একটা আলাদা একটা এই কাজ করতো। তো এখন আমি মেডিকেল টেকনোলজিটা চালু করেছি, যেখানে হচ্ছে ফার্মেসি, ডেন্টাল, নার্সিং, প্যাথোলজি, প্যারামেডিকেল, এই কোর্সগুলি আমি চালাচ্ছি। এটাও কারিগরি বোর্ডের আন্ডারে। আর যুব উন্নয়ন অধিদপ্তরের আন্ডারে আমি হচ্ছে প্রথম যুব উন্নয়ন অধিদপ্তর থেকে কম্পিউটার শিখেছিলাম, তো সেটারও আমি একটা রেজিস্ট্রেশন নিয়েছি এবং তার আন্ডারে আমি হচ্ছে অপ্রাতিষ্ঠানিক কিছু কোর্সগুলি করাচ্ছি। সেলাই, ব্লক বাটিক, পার্লার, ফ্যাশন ডিজাইনিং, এই কোর্সগুলি আমি চালু রেখেছি। মানে একজন নারী এক জায়গাতেই থেমে নাই, তিনি যে একাধারে কি করছেন, মেডিকেল স্টুডেন্ট যেহেতু ছিলেন, তো মেডিকেল মানে ওই সাথে মানে সামঞ্জস্যপূর্ণ যে কাজগুলো, ফার্মাসিস্ট, তারপরে হচ্ছে নার্স বা আরো নার্সিং, প্যাথোলজি, এই কাজগুলো যেমন শেখাচ্ছেন, তেমনি আপু দেখেন ব্লক বাটিক হাতের কাজ শেখাচ্ছেন। মানে একটা মানুষ কম্পিউটারও শিখাচ্ছেন, মানে তার জানা আসলে মানে অজানা আসলে কিছুই নেই। আর এই কারণে আমরা সবসময় বলি আমরা নারী, আমরা সব পারি। তার জ্বলন্ত প্রমাণ কিন্তু আমাদের সামনেই আছেন সাজিয়া রহমান আপু। তো সাজিয়া রহমান আপুর এত গুণ, আমরা তার থেকে অনেক কিছু জানার এবং অনেক কিছু নেওয়ার চেষ্টা করব। আপু এবার একটু বলবেন যে আপনি যখন এমবিবিএস, আপনি যেহেতু ডাক্তারি পড়ছিলেন, তো এইটা থেকে আপনি কম্পিউটার তো তখনও শিখেছেন, কিন্তু ব্লক বাটিকটা এই ব্যাপারটা এটা আবার শিখেছি হচ্ছে আমি যখন এসএসসি ইন্টার দিয়েছি তখন আমাদের সময় 3 মাসের একটা গ্যাপ ছিল। তো তখন অনেকে ঘুরে ফিরে বেড়ায়, আমি কিন্তু তখন ও কাজে লাগিয়েছি আমার লাইফকে। আমি তখন হচ্ছে আমাদের ভর্তি কোচিং ছিল, ভর্তি কোচিং এর পাশাপাশি আমি হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে আমি এই কোর্সগুলি করেছিলাম। আচ্ছা আচ্ছা। তো করার পরে হচ্ছে আমি এগুলিও কাজে লাগিয়েছি, মানে আমি আমার লাইফে যতটুকু কাজ শিখেছি সবই হচ্ছে আমি এই কাজে লাগিয়েছি আমার মানে লাইফে। আপু এবার একটু বলবেন যে নতুন উদ্যোক্তা হবার ক্ষেত্রে এই প্রশিক্ষণ নেওয়াটা কতখানি জরুরি? সবচেয়ে বেশি জরুরি হচ্ছে একটা মানুষকে স্কিলড হওয়া। আপনি নিজে যদি স্কিলড না হতে পারেন, আপনি আরেকজনকে কোনোভাবেই হচ্ছে কোনো কিছুতেই, আপনি নিজে একটা কিছুতে যদি স্কিলড না হয় সেই কাজটা কিন্তু আপনি এগোতে পারবেন না। তো আগে নিজে হচ্ছে স্কিলড হতে হবে, দক্ষ হতে হবে, এবং অবশ্যই একটা টার্গেট রাখতে হবে যে আমি এই বিষয়টাতে দক্ষ হতে চাই। অনেকে দেখা যায় যে কি করে এলোমেলো একজনের দেখা দেখে আরেকটা কাজ শুরু করে ফেলে, যেটার কারণে আমাদের এখানে কিন্তু যে বুটিক্স বিজনেসটা খুব চালু, বা রান্না বা হস্তশিল্প খুব চালু, এবং এগুলি সহজও। কিন্তু আমার ভাবতে হবে যে আমি কোনটাতে স্কিলড এবং আমি কোনটাতে পারবো, কোনটা আমার জন্য ভালো হবে।
তো সেটার জন্য অবশ্যই আগে স্কিলড হতে হবে, এবং স্কিল হওয়ার জন্য ভালো কোনো সেন্টার বা এখন আমাদের সরকারিভাবে অনেক কোর্স আছে চালু, এনএসডি এর আন্ডারে, যুব উন্নয়ন অধিদপ্তরের আন্ডারে, এসএমই ফাউন্ডেশন আন্ডারে, বিসিকেও অনেক শিখাচ্ছে, অনেক কিছু শেখাচ্ছে। তো এখান থেকে আগে হচ্ছে নিজেকে দক্ষ হতে হবে, তারপর হচ্ছে কিছুদিন কাজ করতে হবে কোথাও, তারপর বিজনেস শুরু করলে আমি মনে করি একজন নতুন উদ্যোক্তার জন্য খুব ভালো হবে। এবং অবশ্যই ধৈর্য সহকারে। চমৎকার বলেছেন। আমরা কিন্তু কোথাও না জেনে পড়াশোনা না করে তার দেখা দেখি অমুক কাপড় দেখা দেখি, হয়তো অমুক ভাবে দেখা দেখি আমরা শুরু করে দিই ব্যবসা। আমরা তার কিন্তু আদ্যপান্ত কিছুই জানি না, আমরা একখান থেকে কিনে এনে আরেকখানে বিক্রি করে দিচ্ছি, এটাকে আমরা উদ্যোক্তা ধরছি। আসলে উদ্যোক্তা এবং ব্যবসার মধ্যে বিরাট একটা পার্থক্য রয়েছে, এটা আমরা অনেকেই জানি না। আপু, নতুন উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ কতটা জরুরি বলে আপনি মনে করেন? একজন নতুন উদ্যোক্তার জন্য স্কিল বা প্রশিক্ষণ খুবই জরুরি, কারণ নিজেকে তৈরি করার জন্য এবং নিজেকে স্বাবলম্বী করার জন্য সবার প্রথমেই হচ্ছে স্কিলটা থাকা জরুরি। যে বিষয়ে হচ্ছে কাজ করতে চায় সেই বিষয়ে যদি সে দক্ষ হয়ে যায় এবং দক্ষ হয়ে প্রশিক্ষণ নিয়ে সে যদি পরবর্তীতে কোনো কাজ করে, তারপর সে যদি ব্যবসায়ী বা উদ্যোক্তা হতে চায়, তাহলে সে সফলতা খুব দ্রুত পাবে। আর এখন তো দেখা যাচ্ছে যে আমাদের সরকারিভাবে বিভিন্ন জায়গায় যুব উন্নয়ন অধিদপ্তর, বিসিক, তারপর হচ্ছে এসএমই ফাউন্ডেশন, মহিলা অধিদপ্তর, হ্যাঁ, বিভিন্ন জায়গাতে হচ্ছে ফ্রি প্রশিক্ষণ দেওয়া হয়। তো তারা সেগুলি যোগাযোগ করে তারপর হচ্ছে যদি প্রশিক্ষণটা নেয়, অথবা একাডেমিক্যাল অনেক প্রশিক্ষণ সেন্টার আছে যেখানে হচ্ছে এই সব প্রশিক্ষণগুলি দেওয়া হয়, সেগুলি এখান থেকে নিয়ে সরকারি বেসরকারিভাবে নিয়ে সে আগে নিজে দক্ষ হয়ে তারপর হচ্ছে সে নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারবে সহজেই। চমৎকার বলেছেন। তার মানে আপু বোঝাতে চেয়েছেন প্রশিক্ষণের কোনো বিকল্প নেই, সেটা সরকারিভাবেই নেন বা বেসরকারিভাবে, কিন্তু প্রশিক্ষণ আপনাকে নিতেই হবে। আপনি যদি আপনার স্কিলটাকে অনেক বেশি ডেভেলপ করতে চান বা ডেভেলপ করতে পারেন, তখনই কিন্তু আপনি একটা কাজ ভালোভাবে, পরিপূর্ণভাবে, সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন। তো আমার মনে হয় যে কার ও অমুকভাবে দেখা দেখি বা ও করছে আমিও পারবো, এই দেখা দেখিটা বাদ দিয়ে আমরা যদি নিজের মেধাকে আরও বেশি ঝালাই করি, এরপর হচ্ছে ধৈর্য নিয়ে, অধ্যবসায় নিয়ে আমি যদি আমার কাজটিকে ফোকাস করি এবং ভালোবেসে কাজটিকে এগিয়ে নিয়ে যাই, আমার মনে হয় সফলতা আসবেই। আর আপু কিন্তু খুব চমৎকার কিছু আমাদের ইনস্টিটিউটের কথা বলেছেন, যেখানে আপনি সরকারিভাবে কিন্তু শিখতে পারবেন একদমই ফ্রিতে, এবং আমি শুনেছি সেখানে মনে হয় আপনাদের কিছু যাতায়াত ভাতাও দেওয়া হয়। হ্যাঁ, যাতায়াত ভাতা দেওয়া হয়, যুব উন্নয়ন অধিদপ্তরে দেওয়া হয়, সমাজ সেবাতেও দেওয়া হয়, তারপর হচ্ছে বিসিক আছে, এসএমই ফাউন্ডেশন আছে। তো শিখতে আপনারা যদি কেউ ভাবছেন যে আমার তো শিখবো, আমার কাছে ওই টাকাটা নেই, তো আপনারা কিন্তু এই সমস্ত ইনস্টিটিউটে গিয়ে আপনারা কিন্তু ফ্রিতে শিক্ষা নিতে পারেন। কর্মসূচি মানে কর্মশালাগুলো করে আপনারা কিন্তু আপনাদের স্কিলটাকে অনেক বেশি ডেভেলপ করতে পারেন। আপু, এবার একটু বলবো যে আমাদের নারী পুরুষ নির্বিশেষে আমাদের প্রতিবন্ধকতার আসলে শেষ নেই। তো আপনার জীবনের প্রতিবন্ধকতা কি ছিল এবং সেটাকে কিভাবে ওভারকাম করেছেন? আমার জীবনে হচ্ছে আমি যখন প্রথম প্রতিষ্ঠান দেই, তো তখন হচ্ছে দেখা গেছে যে আমি যখন কোনো একটা ভাড়া নিতে যেতাম আমার প্রতিষ্ঠান, তো তখন বলতো যে তোমার হাজবেন্ড অথবা বাবাকে নিয়ে আসো, মহিলা মানুষকে ভাড়া দিব না, মহিলা মানুষের সাথে কথা বলবো না। তো যখন আমি বলতাম যে প্রতিষ্ঠানের মালিক আমি, আমার সাথেই কথা বলতে হবে, তখন খুব অবাক হতো। আর হচ্ছে বিভিন্ন জায়গায় যখন আমি প্রথমেই তো আমি কোথাও রেজিস্ট্রেশন নিতে পারিনি, তো আমি যখন প্রথম হচ্ছে আমার কারিগরি বোর্ডে রেজিস্ট্রেশন নিয়েছি 2006, তো তখন হচ্ছে আমাকে বলেছে যে আপনি প্রতিষ্ঠান, মানে তাকিয়ে আছে যে আপনি প্রতিষ্ঠান চালাবেন, পারবেন তো, মানে এই যে কম্পিউটার শেখানো, যে এটা তখন অতটা খুব বেশি মানুষ শিখাতো না, বা শিখালেও হচ্ছে নারীরা খুবই কম আসতো এই সাইডে। তো তখন হচ্ছে জিজ্ঞেস করতো যে আপনি আসলে কি পারবেন, আপনার কি আসলে স্টুডেন্ট আছে, আপনার কি প্রাতিষ্ঠানিক কোনো আছে? তো তখন তাদেরকে প্রুফ দেখাতে হতো যে হ্যাঁ, আমি এত বছর ধরে কাজ করতেছি এবং আমি নারী পুরুষ সবাইকেই শিখাচ্ছি, যুবদেরকে শিখাচ্ছি, নারী পুরুষদেরকে শিখাচ্ছি, শিখে আমার এখান থেকে অনেকেই বের হয়েছে। তারপর হচ্ছে তারা বিশ্বাস করতো। আর এলাকা ভিত্তিক তো কিছু থাকেই, এলাকা প্লাস হচ্ছে ফ্যামিলিগতও থাকে। আমার ফ্যামিলি একটু কনজারভেটিভ ফ্যামিলি ছিল, তো আমার বাবা সবসময় চাইতো যে আমি ডাক্তার হব, আর ডাক্তার হলেও হচ্ছে আমি হচ্ছে একটা চেম্বার দিয়ে
কাজ করব, কিন্তু আমি বাহিরে কাজ করব না, বাহিরে যেতে সে পছন্দ করতো না। আমি যখন পার্লারে কাজ শিখেছি তখন আমি খুব লুকিয়ে লুকিয়ে শিখেছি। আমার বাবা বলতো যে এই কাজটা ভালো কোনো মেয়েরা শিখে না। এখন যেমন এটা খুব মানে এখন তো অনেক অ্যাস্থেটিক সেন্টার বের হয়েছে, অনেক অনেক ডিফারেন্ট আসছে, কিন্তু আমার সময় একটু প্রতিবন্ধকতা ছিল, যে ফ্যামিলিগত ছিল, প্লাস হচ্ছে পারিপার্শ্বিক সবকিছুতেই আমি হচ্ছে প্রতিবন্ধকতার সৃষ্টি তো পড়েছিলাম। প্লাস হচ্ছে এখনো যে আমাদের বাংলাদেশ চেঞ্জ হয়ে গেছে তা না, তবে নিজেকে আমি কখনো দমিয়ে রাখিনি, থামিয়ে রাখিনি। আমি সবসময় নিজেকে হচ্ছে একজন মানুষ হিসেবে দেখেছি, একজন মানুষ হিসেবে সবাই পারলে আমিও পারবো। চমৎকার এই কথা আপনার, আসলে মানে কি বলবো, আমি আসলেই খুব আশাবাদী আমাদের নারীদের নিয়ে। এরকম ঘরে ঘরে যদি সাজিয়া আপুর মতো এরকম নারীরা থাকে তাহলে মনে হয় না আমাদের সমাজ বা দেশ উন্নত হতে খুব একটা সময় লাগবে। কারণ তিনি নিজেকে মানুষ হিসেবে ভেবেছেন, কখনো নারী হিসেবে নিজেকে দমিয়ে রাখেননি। ব্যাপারটা কিন্তু দারুণ। আমাদের সমাজের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আপুকে প্রত্যেকটা ক্ষেত্রেই তাকে প্রমাণ দিতে হয়েছে, তার যোগ্যতার প্রমাণ থেকে শুরু করে মানে সর্বক্ষেত্রে তাকে কিন্তু প্রমাণের মধ্য দিয়ে যেতে হয়েছে। তো আমি বলবো যে আমাদের সমাজ, আমাদের মানসিকতার এখনো ওইভাবে উন্নত হয়নি যে আমরা একজন নারীকে খুব সহজে ট্রাস্ট করতে পারি যে না, সে আসলেই ক্যাপাবল। তো আমাদের সমাজে এই ধারণা, চিন্তা চেতনা সব বদল হবে, আমরা আশা করছি খুব দ্রুত এগুলো বদল হবে। সেই কারণে মানে এটা নিয়ে আমরা খুব আশাবাদী। আপু এবার একটু বলবেন যে প্রত্যেকটা সফল পুরুষের পেছনে একজন নারীর অবদান থাকে, এটা আমরা সবাই জানি, বলে কথায় আর কিরকম বলে। তো আপনার সফলতার পেছনে আপনি কাকে সেই অবদানের কৃতিত্ব দিতে চান? আমার সফলতার পিছনের অবদান হচ্ছে সময়। সময় আমাকে সবকিছু শিখিয়ে দিয়েছে। সময়, একটা সময় ছিল যখন হচ্ছে দেখা গেছে যে আমি ঢাকার বাড়িওয়ালার মেয়ে, তারপর আমি ভাড়া নিয়ে থেকেছি, আমি একদম ফ্লোরে ঘুমিয়েছি। তো আমার সময় চেঞ্জ হয়েছে। সময় যখন চেঞ্জ হয়েছে সবাই তখন আপন, আর সময় যখন আপনার অনুকূলে থাকবে না সেই সময়টা সবাই আপনার। তো সময় যখন খারাপ থাকবে তখন কিন্তু ভেঙে পড়লে হবে না, তখন হচ্ছে ভিতরে একটা শক্তি নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আমি সবসময় মনে করি যে আপনি সময় থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারবেন। খুব ভালো বলেছেন। আপুর জীবনে অনেক চড়াই উতরাই ছিল, এটা আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু চড়াই উতরাই থাকে, তা না হলে মানব জীবন আসলে হবে না। কারণ হচ্ছে আমরা যদি আল্লাহ তাআলাকে না ডাকার সুযোগ পাই তাহলে কেমন করে হবে বলেন? সো আপনাদের জীবনে এরকম প্রত্যেকের জীবনে কিছু না কিছু উত্থান পতন বা চড়াই উতরাই থাকে, সেটাকে ওভারকাম করতেই হবে। আপু বাড়িওয়ালার মেয়ে হওয়া সত্ত্বেও তাকে ভাড়া বাড়িতে ফ্লোরে ঘুমাতে হয়েছে, বুঝতেই পারছেন তিনি একদম থেকেই আজকের এই অবস্থান, এবং তিনি আজকে চরমভাবে একজন সফল নারী উদ্যোক্তা, প্রশিক্ষক। চমৎকার। আমার খুব ভালো লাগছে যে এরকম একজন সাহসী এবং মহিষী নারীর পাশে আমি বসে আছি। আপু এবার একটু বলবেন, একটু ভিন্ন ধারায় চলে যায়। হ্যাঁ, অনেকক্ষণ একটু কঠিন কঠিন কথা বলেছি। আপু অবসর টাইমে আপনি আসলে কি করতে পছন্দ করেন? অ্যাকচুয়ালি অবসর টাইমে খুব পাই না, আর যদি পাই তাহলে হচ্ছে আমি বাচ্চাদের জন্য রান্না করতে পছন্দ করি। আর একটু আমি খুব নেচারাল এনভায়রনমেন্ট খুব ভালোবাসি, পছন্দ করি। আমি প্রাকৃতিক পরিবেশে ঘুরতে খুব পছন্দ করি। তো অবসর পেলেই আমি চলে যাই ওখানে, যে কোনো জায়গায় আর কি ঘুরতে খুব পছন্দ করি। চমৎকার। গান শোনা হয় আপু? হ্যাঁ, খুব গান শোনা হয়, গান খুব ভালো লাগে। চমৎকার। তো আমরা কি আপনার এই শোনা গান থেকে একটু দু চার লাইন একটু শুনতে পারি, এটা আমার দর্শকদের জন্য? অ্যাকচুয়ালি গান তো এখন আর চর্চা করা হয় না, তারপরেও আমি একটু দুই লাইন গাচ্ছি। একটা সময় হচ্ছে নজরুল সঙ্গীত শিখতাম, তো এই কাজের জন্য আর হচ্ছে কখনো আর চর্চা করা হয়নি, সেটা অনেক বছর আগের কথা। কি শিখা বাদ দিয়েছেন একটু বলেন। আচ্ছা আমরা গানটা শুনি। জি। হে প্রিয় নবী রাসূল আমার, পড়েছি আভরণ নামেরই তোমার। হে প্রিয় নবী রাসূল আমার, পড়েছি আভরণ নামেরই তোমার। ললাটে টিপে জলে তব নাম, বাধা মম কুণ্ডলে তব নাম।
পড়েছি তব নাম নামে মনিহার, এটুকুই, আর পারবো না, ভুলে গিয়েছি। আমরা বুঝতেই পেরেছি যে আপনি ছোটবেলায় গান শিখেছেন এবং নজরুল গীতি গেয়েছেন, আমরা বুঝতে হ্যাঁ, পেরেছি। একটা সময়, অল্প বেশি দিন শেখা হয় নাই। আচ্ছা, মানে এত শেখার ভিড়ে আপনি এটাও শিখেছেন, হ্যাঁ, এটাই ভুলেও আমার কাছে গিয়েছি। এটাই অবাক লাগছে যে একটা মানুষ তার মনে হয় না কোন একটা সময়ে নষ্ট করেছেন। চেষ্টা করেছি আমি আমার টাইম সব সময় কাজে লাগানোর জন্য, ভালো কাজে লাগানোর জন্য। আচ্ছা, মাশাআল্লাহ। আপু, এইটা তো আপনি হচ্ছে অন্যদের দক্ষ করে তুলছেন, আপনার নিজের কোনো কাজ কি আছে যেটা প্রিয়, যেটা আপনি কাজ করেন, বা নিজের থাকে না যে আমরা নিজের অগোচরে বা মনের অজান্তে কিছু কাজ করি যেটা নিজেদের ভালো লাগে, এরকম কিছু কাজ কি আছে যেটা আপনি করতে হ্যাঁ, পছন্দ করেন? আমি অলওয়েজ হচ্ছে সোশ্যাল ওয়ার্ক করতে খুব পছন্দ করি। আচ্ছা। আমি হচ্ছে যখনই সময় পাই তখনই হচ্ছে যা পথশিশু যারা আছে তাদেরকে আমি হচ্ছে যে কোনো ধরনের ধরে নিয়ে এসে তাদেরকে কাজ শিখাই। যদি কাজ শিখতে না চায় তাদেরকে হচ্ছে আমি যে কোনো ভাবেই হোক তাদেরকে হেল্প করি, তাদেরকে আমি চেষ্টা করি পড়াশোনা করার জন্য, যারা পড়াশোনা করতে চায় না বা করতে পারে না। আমার একটা টিম আছে, সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ওরা আমার লিফলেট বিলি করে দেয় আমার প্রতিষ্ঠানের, আচ্ছা। আর তার বিনিময়ে আমি ওদেরকে পেমেন্টও করি, প্লাস হচ্ছে ওদেরকে পড়াশোনা করাই। ওদেরকে আমার থাকে যে তোমরা যদি পড়ো তাহলে হচ্ছে তোমাদেরকে বিকেলে আমি এই টিফিনটা দিব, মানে পেড তো করি, পেডের পাশাপাশি ওদেরকে বলি যে তোমরা কি খেতে চাও। আচ্ছা। তো ওরা আবার আমার কাছে আসে, ওরা প্রতি সপ্তাহে শুক্রবার দিন আমি হচ্ছে ওদেরকে নিয়ে একটা খুব সুন্দর একটা সময় কাটাই। বাহ। ওদেরকে নিয়ে আমি রান্না বান্না করে খাওয়াই, প্লাস হচ্ছে ওদেরকে ওরা যেটা করতে পছন্দ করে, অনেক সময় ওদেরকে নিয়ে ঘুরতেও চলে যাই অনেক জায়গায়, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আবার কিছু কিছু খেলাধুলার সাথে ওদেরকে ইনভলভ করে দিই, যাতে হচ্ছে কাজের সাথে প্লাস খেলাধুলার সাথে থাকলে কিছু। এখনকার দেখা যায় যে অনেকেই মানে পথশিশুরা নেশাতে হচ্ছে আসক্ত, তো তাদেরকে আমি চেষ্টা করি যে কাজের সাথে ইনভলভ করার জন্য এবং ইন্টারেস্টিং কিছু করার জন্য, যাতে ওরা আগ্রহ পায়। হ্যাঁ, চমৎকার, চমৎকার। আমি এই কারণেই বলছিলাম যে একটা নারীর মানে কত বহুমুখী তার রূপ এবং বহুমুখী প্রতিভার অধিকারিণী আমাদের সাজিয়া রহমান আপু। আপনারা দেখতেই পেয়েছেন পুরো অনুষ্ঠান জুড়ে তার বিভিন্ন কর্মকাণ্ড, তার প্রশিক্ষণ দেওয়া, তার মানে তার শেখার কোনো শেষ নেই এবং শিক্ষা দানেরও কোনো শেষ নেই। এবং অবশেষে সেটা আমরা এটা এইমাত্র জানলাম যে আপু পথ শিশুদেরকেও তাদেরকে পড়ালেখা শেখাচ্ছেন, এবং শুধুমাত্র পড়ালেখা দিয়ে ক্ষান্ত হননি, তিনি কিন্তু ওদের ছোটখাটো কাজ দিচ্ছেন এবং তার বিনিময়ে কিছু টাকাও দিচ্ছেন এবং তাদের পছন্দ অনুযায়ী খাবার সহ বেড়াতেও নিয়ে যাচ্ছেন। সো এরকম নারী আসলে কালে কালেই আসলে দেখা যায়। আমার খুব ভালো লাগছে, আমি আবারও বলতে বাধ্য হলাম যে আমার অনেক ভালো লাগছে এরকম একজন নারীর পাশে বসে অনুষ্ঠান করতে। একটা কথা বলা হয়নি, একটু বলি। আমি প্রতিবন্ধীদের নিয়েও কাজ করি। আচ্ছা। এখন হচ্ছে এডিড ইন্টারন্যাশনালের সাথে কাজ করছি। ওরা হচ্ছে শারীরিক এবং মানসিক প্রতিবন্ধী। এটা করোনা পরবর্তীতে আমরা শুরু করেছি। ওদেরকে হচ্ছে শারীরিকভাবে এবং মানসিকভাবে হচ্ছে তাদেরকে আমরা হচ্ছে এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করে তাদেরকে হচ্ছে আমরা ইমপ্রুভ করার চেষ্টা করি। সেটা স্কুল কলেজের সাথেও আছি, যেমন খিলগাঁও মডেল স্কুলে কলেজে আমরা করেছি, সেমিনার করি এবং তাদেরকে একটা ট্রিটমেন্ট দেওয়ারও চেষ্টা করি। আমাদের এখানে সাইকিয়াট্রিস্টও আছে, তারপর হচ্ছে এমনি ফিজিক্যাল ডক্টরও আছে, তো তাদের সাথে আমরা কনভারসেশন করিয়ে দিই। করিয়ে দিয়ে তাদেরকে হচ্ছে অনেকে দেখা যায় ডিপ্রেশনে চলে যায়, তো আমি ওদের সাথে যুক্ত হয়েছি। আমি যেহেতু স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দিচ্ছি আর ওনারা হচ্ছে এই কাজগুলি করছে, তো ওনারা আমাকে হচ্ছে ওবিডি হিসেবে নিয়েছে। তো আমার এখানে আমি ওদেরকে মোটিভেশন দেই, প্লাস হচ্ছে কাজ শেখার জন্য ওদেরকে আগ্রহ প্রকাশ করি এবং আমার এখান থেকে যত ধরনের প্রতিবন্ধী আছে তাদেরকে একদম ফ্রি কাজ শিখিয়ে দিচ্ছি, কোনো পেমেন্ট ছাড়া। বাহ, মানে কত কত গুণের অধিকারিণী। আমি আসলে গুণগুলো বলে শেষ করতে পারবো না। আপনারা যারা পুরো অনুষ্ঠানটা দেখেছেন আপনারা নিজেরাও জেনেছেন, এবং আসলে 25 মিনিটের অনুষ্ঠানে এত কিছু মানে বলা সম্ভব না। তারপর যতটুকু পেরেছি আমরা হচ্ছে সাজিয়া আপুকে তুলে ধরবার চেষ্টা করেছি। তো আপনারা হচ্ছে তার থেকে আসলে অনেক কিছু শিখতে পারবেন, কারণ একজন নারী প্রতিবন্ধী থেকে পথশিশু এবং হচ্ছে যুব যারা আছেন তাদেরকে তাদের স্কিল ডেভেলপমেন্ট করতে, তাদের স্কিলকে আরও বেশি ঝালাই করবার জন্য বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে আসছেন, সেটা কারিগরি ক্ষেত্রে থেকে শুরু করে মেডিকেল সার্ভিস পর্যন্ত, এবং এইদিকে সমস্ত কিছুতেই মানে তিনি কিন্তু ব্লগ বাটিকও শেখাচ্ছেন। তো একটা নারীর পক্ষে এর চেয়ে আর কি করা সম্ভব একটু বলুন তো। তো আমাদের নারীরাই, এই আপুই পারে আসলে আমাদের সমাজকে, আমাদের দেশকে বদলে দিতে। আপু, এবার একটু বলবো যে
আপনার অধীনস্থ বা আপনি কতজনকে কর্মসংস্থানের সুযোগ করে দিতে পেরেছেন? আমি এই পর্যন্ত 25 থেকে 30,000 হচ্ছে প্রশিক্ষণ দিয়েছি, 30,000-এর মতো, এবং তার মধ্যে আমার হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে আত্মকর্মী হয়েছে। প্রায় 5,000-এর উপরে হচ্ছে নিজেরা প্রতিষ্ঠান দিয়ে এখন কাজ করছে। এমন অনেকে আছে যে তারা আমার চাইতেও খুব ভালো আছে, এবং অনেকে আছে যে আমার এখান থেকে কম্পিউটার সার্টিফিকেট নিয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন মন্ত্রণালয়ে তারা হচ্ছে জব করছে এখন। আর উদ্যোক্তা তো আছেই আমার এখান থেকে। আমার অনেক স্টুডেন্ট আছে, যে আমি একটু আগে বললাম যে আমি জাতীয় যুব পুরস্কার পেয়েছি। আমি হচ্ছে 2020-এ জাতীয় যুব পুরস্কার পেয়েছি, সফল আত্মকর্মী হিসেবে পুরো বাংলাদেশে প্রথম হয়েছে। তো আমার স্টুডেন্টরাও হচ্ছে আমার কাছ থেকে অনুপ্রাণিত হয়েছে, তারাও হয়েছে পুরস্কার পেয়েছে শিল্প মন্ত্রণালয় থেকে, যুব মন্ত্রণালয় থেকে। চমৎকার। সো এই ধরনের পুরস্কার প্রাপ্ত নারীরা এগুলো আমাদের অন্যান্য নারীদের আসলে উৎসাহ দিবে, তারা অনুপ্রেরণা দিবে আশা করি। এবং তাকে দেখে আমার তো অনেক ভালো লাগছে, এবং আমার ধারণা আজকের এই পর্বটি, সাজিয়া আপুর এই পর্বটি যারা দেখেছেন তারা নিজেরও অনেক বেশি উৎসাহিত এবং অনুপ্রাণিত হবেন বলে আমার ধারণা। আপু, শেষ প্রশ্ন, বর্তমানে সাজিয়া রহমান আপু যে অবস্থানে আছেন, আগামী 5 বছর পর নিজেকে কোন অবস্থানে দেখতে চান? আমি আগামী 5 বছর পরে, আমি এখন জাতীয় যুব পুরস্কার যেহেতু পেয়েছি, জাতীয় একজন উদ্যোক্তা হিসেবে আমি হচ্ছে নিজেকে প্রকাশ করতে পারি, বলতে পারি। তো আমি চাই যে আগামী 5 বছর পরে আমার নিজেকে আমি ইন্টারন্যাশনাল হিসেবে হচ্ছে উদ্যোক্তা হিসেবে নিজেকে উপস্থাপনা করতে চাই, এবং আমার বাংলাদেশকে, সমাজকে, আমার পরিবারকে ইন্টারন্যাশনালি আমি হচ্ছে তুলে ধরতে চাই যে আমি একজন উদ্যোক্তা এবং নারী উদ্যোক্তা, এবং নারী উদ্যোক্তারা হচ্ছে ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে, সামনে এগোতে পারে এবং ইন্টারন্যাশনালি সে কাজ করতে পারে। সরি, চমৎকার। খুব দারুণ একটা চাওয়া আপুর, যে উনি ন্যাশনালি কিন্তু না, মানে উনি স্বীকৃত প্রাপ্ত উদ্যোক্তা, কারণ তিনি হচ্ছে পুরস্কার প্রাপ্ত, এবং তিনি কি চেয়েছেন যে তিনি ইন্টারন্যাশনালি যেন হচ্ছে একজন পরিচিত উদ্যোক্তা মুখ হতে পারেন, এবং সেই সাথে তিনি কিন্তু তার পরিবার, সমাজ এবং দেশকেও রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন। সো ব্যাপারটা খুব দারুণ, এবং আমার মনে হয় অন্যান্য অনেক নারীরা এই আপুর এই কথাটা শুনে অনেক বেশি উৎসাহিত এবং অনুপ্রাণিত হবে। আমরা আপুর জন্য শুভকামনা এবং দোয়া রাখতেই পারি। আপু, অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন, কৃতজ্ঞতা। ধন্যবাদ আপনাকেও। শুধু দর্শক, দৈনিক কালের সমাজ এবং 21শে সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তার সফলতার গল্প, আজকের এই পর্বটি, সাজিয়া রহমান আপুর এই পর্বটি আপনাদের কেমন লাগলো? আপনাদের মূল্যবান মতামত দিতে একদমই ভুল করবেন না। আর আপনারা যারা এই অনুষ্ঠানে আসতে চান, আপনারা কিন্তু আমাদের সরাসরি ইনবক্স করতে পারেন, বা স্ক্রলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, সেখানে আপনারা নক দিতে পারেন। আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা।